নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। বাবা, শেষমেশ এক ধর্ষিতা মেয়ের সাথে তুমি আমার বিয়ে দিতে চাইছো? এই বিয়ে আমি করতে পারবো না। বিয়ে বাড়িতে বরের কবুল বলা ঠিক আগ মুহূর্তে এমন কথা শুনে সবাই চমকে যায়। কথাটা শোনা মাত্রই রফিক আহমেদ তার বড় ছেলের গালে ঠাস করে একটা চড় মেরে দেন। ইতিমধ্যে অনেকে কানাঘুষো করা শুরুও করে দিয়েছে। একজন মহিলা তো বলে উঠল, এই মেয়েকে তো সবাই ভালোই জানতাম। আহারে, বেচারির সাথে এমন কাজটা কে করেছে? আমরা তো এসব ব্যাপারে কিছুই শুনলাম না। নিজের মেয়ের সম্পর্কে এসব কথা শুনে আর ঠিক থাকতে পারলেন না রহিমা বেগম। মুখে আঁচল দিয়ে কাঁদতে লাগলেন। তিনি আগেই তার ভাইকে বলেছিলেন একমাত্র মেয়ের বিয়েটা সে খুব সাদামাটা ভাবেই দিয়ে দিতে চান, যেন এসব বিষয় জানাজানি না হয়। কিন্তু ভাইয়ের জোরাজোরিতে তার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে এত অনুষ্ঠান করে দিতে সে রাজি হয়েছে। রফিক আহমেদ সেই মহিলাকে ধমক দিয়ে উঠলেন, কি সব যাতা বলছেন? এমন কিছুই হয়নি মধুমিতার সাথে। খামোকা ওনাকে চুপ করে কি লাভ বাবা? উনি তো ঠিকই বলেছেন। তোমরা এত বড় বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিয়েছো। বাবা রায়হান, চুপ থাক বাবা। আমি তোর ফুপু, তোর পায়ে পড়ি। এসব মিথ্যে অপবাদ আমার মেয়ের নামে তুই দিস না। মিথ্যে কেন বলছো ফুপি? বলো, তোমার মেয়েকে রিয়াদ নামের ছেলেটা উঠিয়ে নিয়ে যায়নি? রাখেনি নিজের কাছে? একটা কিছু না করে ছেড়ে দিয়েছে বুঝি? শুরু হলো সবার মাঝে তর্কাতর্কি। এত সব কিছুর মাঝেও একজন চুপ করে বসে চেয়ে আছে তাদের দিকে। পায়ে তার আলতা, হাত ভর্তি মেহেদি, গয়না দিয়ে পা থেকে মাথা অব্দি ভরপুর, চোখে টানা কাজল, গায়ে বিয়ের বেনারসি। মধুমিতার এসব আর কিছুই ভালো লাগছে না। বাবা বেঁচে থাকলে হয়তো এখন এসব তার সহ্য করতে হতো না। উঠে এক দৌড়ে বিয়ের স্টেজ থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতর চলে গেল সে। রহিমা বেগম দেখেও কিছু বলছেন না। সে জানে এখন কি হবে, গিয়েও কোনো লাভ নেই। রফিক ইতিমধ্যে বিয়ে বাড়ি থেকে সবার কাছে মাপ চেয়ে তাদের চলে যেতে বলেছেন, আর রায়হানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে বলেছে চোখের সামনে থেকে চলে যেতে। তবে পাড়ার আন্টিরা যেতে অনিচ্ছুক, তাদের তো এখনো কাটা গায়ে নুনের ছিটে দেওয়া বাকি। মধুমিতা রুমের দরজা লাগিয়ে সেখানে বসেই কাঁদতে লাগলো আর জীবনের হিসেব কষতে লাগলো। মধুমিতা জাহান তুলি, ঢাকা মেডিকেলের ছাত্রী। ছোট থেকে খুব চঞ্চল ও মেধাবী, লম্বা, চেহারা অনেক ফর্সা না হলেও মায়াবী। মধুমিতার বাবা নেই, মায়ের সাথে মামার বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে সে। দাদার বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয় তাদের। রায়হান হলো তার মামার বড় ছেলে। একসময় এই রায়হানই মধুমিতাকে পাওয়ার জন্য পাগল ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ছেলেই সবার সামনে মধুমিতাকে নিয়ে এত বড় একটা কথা বলে দিল। কথায় আছে না, মানুষ চেনা যায় বিপদে। কিছুদিন আগের ঘটনা। রিয়াদ নামের পাড়ার এক বখাটে ছেলে মধুমিতাকে খুবই বিরক্ত করত। একদিন মধুমিতা সহ্য করতে না পেরে ভার্সিটির সবার সামনে তাকে চড় মেরে দেয়। এটা যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য। রিয়াদের ইগো হার্ট হয়। সেদিন বিকেলে বাড়ি ফেরার সময় মধুমিতাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় রিয়াদ। এক হোটেলে অজ্ঞান করে নিয়ে যায় ওকে খারাপ কিছু করতে। তবে হয়তো সৃষ্টিকর্তার সহায় ছিল মেয়েটার। ওই দিনই সেই হোটেলে ড্রাগস খুঁজতে একজন পুলিশ আসায় সবাইকে ধরে নিয়ে যায়। মধুমিতাকে অতিরিক্ত রোজগার ফলে তার জ্ঞান ফিরতে সকাল হয়ে যায়। এদিকে রহিমা মেয়েকে না পেয়ে যেন পাগল প্রায়। মধুমিতাকে বাসায় এনে রফিক ঠিক করে পাড়ায় এসব কিডন্যাপিং এর বিষয় ছড়ানোর আগে তাড়াতাড়ি নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে মধুমিতার। তবে রায়হানের মধুমিতার সতীত্ব নিয়ে সন্দেহ এখন, আর তাই সে মধুমিতাকে বিয়ে করতে চায় না। তবে মধুমিতা অনেকবার তাকে রিজেক্ট করেছে। সেই প্রতিশোধ নেওয়াটা এখনো বাকি, তাই বিয়ে বাড়িতে এত কাহিনী করলো সে। দেখলে গো রণদিনী, বিয়ে বাড়িতে সবার সামনে কি কাণ্ডটাই না হলো। এখন হয়তো তোমার মেয়েকে আর কেউ বিয়ে করবে না। হালিম বানানোর জন্য মাংসগুলো কেটে কেটে টুকরো করছিল রহিমা। তখনই রায়হানের মায়ের মুখে এমন কথা শুনে থেমে যায় সে। এসব কিছুর পিছে যে রায়হানের মায়েরও হাত আছে তা খুব ভালো করে জানে রহিমা। নিজের বোনের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে না পারার ক্ষোভটা হয়তো এখন ছাড়বে সে। রহিমার তার মেয়েকে কখনোই সহ্য করতে পারতো না রায়হানের মা, তাই এই বাড়িতে থাকতেও চায়নি রহিমা। তবে ভাইয়ের জোরাজোরিতে বছরের বেশিরভাগ সময় এখানেই থাকা হয় তার। মাঝে মাঝে শ্বশুর বাড়ি গিয়ে সবার সাথে দেখা করে আসে সে। শ্বশুর বাড়ির সবার সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো। তবে সেখানে থাকলে যে বারবার মৃত স্বামীর কথা মনে পড়ে, তাই তারাও রহিমাকে তেমন জোর করেনি সে বাসার বেশিরভাগ থাকতে। কিন্তু সে বাড়ির দরজাটা সবসময় খোলা এই মা মেয়ের জন্য। বিয়েতে অবশ্য তারা কেউ আসেনি, এর একটা কারণ আছে। তারা কেউই রায়হানকে তেমন পছন্দ করতো না। তবে এসব ভাবার বা কারো কথায় কান দেওয়ার সময় নেই। ওদিকে মেয়েটা সারাদিন না খেয়ে আছে, তাই তো নিজ হাতে মধুমিতার পছন্দের হালিম বানাতে এসেছিল রহিমা। তাই নিজের কাজে আবার লেগে গেল। মধু, মা আমার, দরজাটা খুলতো, দেখ তোর জন্য খাবার নিয়ে এসেছি। রহিমার কথায় হালকা নড়ে বসে মধুমিতা। জানালার দিকে তাকিয়ে দেখে বাইরে অন্ধকার। রাত হয়ে গিয়েছে বুঝি। সময় কখন কাটলো বুঝতেই পারেনি সে। এখনো তার গায়ে বিয়ের সাজ। আস্তে করে উঠে দরজাটা খুলল সে। মা, মা ডাকটা শুনে যেন আত্মা কেঁপে উঠল রহিমার।
কতটা যন্ত্রণা লুকিয়ে আছে এই ডাক্তার পেছনে। মেয়েটির চোখ ফুলে একাকার, কেঁদেছে হয়তো খুব। তবে রহিমাকে এখন ভেঙে পড়লে চলবে না, তাকে শক্ত থাকতে হবে। মেয়েকে জোর করে খাইয়ে দিতে লাগলো সে। মধুমিতাও না করতে পারলো না, পেটে যে একটা দানাও পড়েনি সকাল হতে। মা, সবাই কি তোমাকে আমায় নিয়ে কথা শুনিয়েছে? কি সব বলছিস? কে কি বলবে? আর তোর মার হাতে এত ফালতু সময় কোথায় বলতো? আমি এখানে আর থাকতে চাই না বা। তুই চিন্তা করিস না মা, কারো কোনো কথা তোকে শুনতে দিব না আমি। কালকেই তোর দাদু বাড়ি গিয়ে উঠবো আমরা। সেখানে সবাইকে আমি সব জানিয়ে দিয়েছি। তোর বড় চাচা, ফুপু, তোর দাদি সবাই তোর জন্য অপেক্ষা করছে। আর মাম্মা? তাকেও অনেক কষ্টে রাজি করিয়েছি। এখন খেয়ে ঘুমিয়ে পড়তো চুপ করে। মধুমিতা মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়, আর রহিমা হাত বোলাতে থাকে মেয়ের মাথায়। পরের দিন সকালে তারা গিয়ে হাজির হয় মধুমিতার দাদুর বাড়িতে। ওনারা সবাই একই গ্রামে থাকে, থাকবে নাই বা কেন? ওনারা তো জমিদার বংশ, গ্রামের প্রধান, সবার ভালো মন্দ তো তারাই দেখেন। বাড়ির সামনে নামতেই রহিমার যেন আর তর্স হয়েছে না। ভাবিকে মনে সব কথা বলে নিজেকে হালকা না করলে যে থাকতে পারবে না সে, তাই মধুমিতাকে রেখে নিজেই ব্যাগ নিয়ে আগে ঢুকে গেল বাড়িতে। মায়ের কাণ্ড দেখে মধুমিতাও হেসে দিল। অনেকদিন পর গ্রামের গাছগাছালি, পুকুর এসব দেখে তারও ভালো লাগছে খুব। সেও তাই এদিক ওদিক তাকিয়ে ঢুকতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। সে যাতে পড়ে না যায় তাই সামনের লোকটি শার্ট খামচি দিয়ে ধরলো। ওদের মাথার উপর মধুমিতার ওড়না এসে পড়ে দুজনকে ঢেকে ফেলেছে একদম। এমন সময় সামনের ব্যক্তিটির কণ্ঠ শুনতে পায় মধুমিতা। ইউ স্টুপিড, কে তুমি? দেখে চলতে পারো না? আর আমার বাড়িতে চোরের মতো ঢুকছো কেন? বেশ কর্কশ কণ্ঠে বলে উঠল সোহান। ধমক খেয়ে সাথে সাথে নিজেকে ছাড়িয়ে আনে মধুমিতা, আর বাতাসে উঠতে থাকা ওনাটা টেনে নিচে নামিয়ে নেয়। খোপাটাও খুলে গিয়েছে, অবাধ্য চুলগুলো সামনে এসে এলোমেলো ভাবে উঠছে। এদিকে সোহান একটু আগে অজানা কোনো রমণীকে ছাড়িয়ে দিল, এখন এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়েছে তার দিকে। খোলা চুলে বাঙালি মেয়েদের এত সুন্দর লাগে কেন? যেন মনে হচ্ছে দুনিয়াটা থেমে গেছে। তবে এই খোর তার বেশিক্ষণ রইল না। নিজের অনুভূতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা তার খুব ভালো করে জানা আছে। এই, কে আপনি? আর একটু আগে আমাকে ঝাড়ি মারলেন কেন? হ্যাঁ? সোহান যেতেই নিয়েছিল, তবে মধুমিতার কথায় থেমে যায়। পিছন ফিরে তাকায় মধুমিতার দিকে। তখন ওনার নিচে থাকায় মধুমিতাকে চিনতে পারেনি, তবে এখন ঠিকই চিনতে পারছে। তবে মধুমিতা হয়তো চিনতে পারেনি তাকে, চিনবেই বা কি করে? সে কয়বার এ বাসায় এসেছে, সে কয়বারই পড়াশোনার খাতিরে ঢাকা ছিল সোহান। মহাপুরুষদের সুন্দরী নারীদের সাথে অযথা কথা বলাটা শোভা পায় না। এ কথা বলেই সোহান বাড়ির ভিতর ঢুকে গেল। মধুমিতা হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা এগো দেখে অপমান করলো নাকি সুন্দরী বলে সুনাম করলো, কিছুই বুঝছে না সে। আর কিছু না ভেবে সেও প্রবেশ করলো। আজ জমিদার বাড়িতে হরেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে। মুরগির রোস্ট, পোলাও, গরুর গোস্ত থেকে শুরু করে খাসির মাংস কিংবা হরেক রকমের পায়েস, সেমাই, সবকিছু যেন ভরপুর রান্না হয়েছে। মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির অনুষ্ঠান। মনে হবে নাই বা কেন, আজ কতদিন পর পুরো পরিবার একসাথে দুপুরের খাবার খাবে। মধুমিতার বড় চাচা সোহেল সরকার, তার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে মুক্তা স্বামী নিয়ে দেশে বাহিরে পাড়ি জমিয়েছে। ছোট মেয়ে সিনহা এবার 10ম শ্রেণীতে পড়ে। আর একমাত্র ছেলে সোহান সরকার, পেশায় একজন ডক্টর। মধুমিতার ছোট ফুফু শিফা, তার 1 মেয়ে ঝুমুর, 1 ছেলে যে বড় তার নাম মিরাব। সাথে তো মধুমিতার দাদা দাদি আছে। এতদিন পর সব ভাই বোনেরা একসাথে হয়ে কত খুশি। ডাইনিং রুমে বসে সবাই আড্ডা দিতে ব্যস্ত। মধুমিতাও যেন সব ভাই বোনকে একসাথে পেয়ে খুব খুশি। শুধু মুক্তা আপুকে খুব মিস করছে সবাই। আর সোহান হলো সবার বড়, সে একপাশে চুপ করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন টিপছে। এই মৌমাছির মধু, তোর চুল এত বড় কেন রে? তোকে কতবার বলছি আমার এই মৌমাছির মধু রাখবি না? ওর তো ঘরে রক সব তেরা, বলি লাভ নাই মধু আপু। ওর তো পুরা মাথাই নষ্ট, নতুনের কি? এই পুরো গ্রুপ মিলে আমাকে পচালে ভালো হবে না কিন্তু। পচাবো না কেন? তোর জন্য তো আমি একটা নতুন নামই ভাবছি। আজ থেকে তোর নাম মুরগির পায়ের নুপুর। বাহ, কি মেধা আমার! নোবেল পাওয়ার যোগ্যতা রাখি। পরে তুই গাইবি আর নাচবি। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, মুরগি মেলেছে পাক না আয়া। থাক, বেচারিকে আর কেউ পচাবে না। রহিমাকে উদ্দেশ্য করে, ছোট আম্মু দেখো, সবাই আমাকে মানসিক নির্যাতন করছে। রহিমা সবাইকে পায়েস দিতে দিতে বলল, কার এত বড় সাহস রে আমার পরি মেয়েটাকে কথা শোনাই? ও পড়ি না ছোট আম্মু, ও হলো পেতনি। দেখো না চুলগুলো কেমন কোকড়ানো। সবাই এভাবেই নিজেদের মধুকার খুনসুটি নিয়ে আছে। আর সোহান যেন এসব চেঁচামেচিতে বেশ বিরক্ত হচ্ছে। সে ওদের সবার স্বভাবে সম্পূর্ণ বিপরীত। তার সবসময় শান্ত পরিবেশে থাকতে ভালো লাগে, গম্ভীর স্বভাবেরও বলা যেতে পারে। তবে চোখে চশমা পরে থাকা সিল্কি চুলের ছেলেটাকে চাইলেও কেউ ইগনোর করতে পারবে না। তবে সোহানকে এই মুহূর্তে ঝুমুর বাদে সবাই ইগনোর করে নিজেদের দুষ্টুমিতে ব্যস্ত।
শুধু ঝুমুর একটু পর পর পানির গ্লাস হোক বা পায়েসের বাটি এটা ওটা আগিয়ে দিচ্ছে সোহানকে। এই বিষয়টা সিনহাও কিছুটা খেয়াল করেছে। দুপুরের ভরপুর খাওয়া দাওয়া শেষে সবাই ভাত ঘুম দিয়েছে। তবে দোতলায় বারান্দাতে দাঁড়িয়েছে মধুমিতা। আইসক্রিম খেতে ইচ্ছে করছে তার, তবে এখন কাকে বলবে আনতে? গ্রামের বাড়িতে তো সচরাচর সবখানে দোকানপাটও থাকে না। এক কাজ করা যায়, ফুফিকে রসমালাই বানিয়ে ফ্রিজে রাখতে দেখেছিল মধুমিতা। দুধে চুবিয়ে রাখা গোল্লাগুলো ঠান্ডা অবস্থায় খেলে আইসক্রিমের মতোই লাগবে। মধুমিতাকে আর পায় কে, দৌড়ে নিচে নামছিল, আবার কারোর সাথে সজোরে ধাক্কা। আউচ! আবার তুমি? মধুমিতার মনে পড়লো সকালের কথা। তখন সুহানি তাড়াহুড়ো করে ঢুকছিল, তবে বকাটা দিয়েছে মধুমিতাকে। এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ। সুহানকে কিছু না বলতে দিয়ে এবার সেই বলা শুরু করলো। ইউ ননসেন্স! কে আপনি? হ্যাঁ, দেখে চলতে পারেন না? আর আমার রুমের সামনে চোরের মতো ঘুরছেন কেন? একটু আইসক্রিমও খুঁজতে দিবেন না নাকি? এ কথা বলি মধুমিতা একটা ভো দৌড় লাগায়। ওকে আর পায় কি? সুহান পুরো ভেবাচাকা খেয়ে গেছে। সবসময় সে সবাইকে কথা শোনায়, আজ এই 2 দিনকার পিচ্ছি মেয়ে তাকে কথা শোনালো। আর কি বললো? সে চোরের মতো রুমের সামনে ঘুরছে। পাশের রুমটাই তো তার, নিজের রুমেও যাবে না নাকি সে? এর বদলা সোহান সরকার ঠিকই পরে নিয়ে ছাড়বে। এদিকে বিকেলবেলা সবাই ঠিক করেছে আজ সবাই মিলে গ্রামের বড় জঙ্গলে ঘুরতে যাবে। ক্রোধ ও ডেয়ার খেলাও খেলবে সব ভাই বোন মিলে। তবে সোহান এসব খেলায় যেতে চায় না, কিন্তু বাবা সোহেলের জিদের কাছে হার মেনে ওকে ওদের দায়িত্ব নিতে হয়। ওরা সবগুলোইতে বাচ্চা বাচ্চা মেন্টালিটি নিয়ে থাকে, তাই সাথে ম্যাচিউর কাউকে তো থাকা উচিত। সবাই অবশেষে জঙ্গলে এসে হাজির হলো। গাছগাছালিতে ভরা ঘন জঙ্গলে আলো আসছে খুব কষ্ট করে। মনে হয় যেন সন্ধে হয়ে গিয়েছে। একটা খোলা জায়গায় সবাই গোল হয়ে বসেছে, মাঝে একটা বোতল। এখন ট্রুথ আর ডেয়ার খেলার পালা। প্রথমে মেয়েরা বোতল ঘোরালো, মুখের দিক সিনহার দিকে এসে পড়েছে। ট্রুথ নাকি ডেয়ার? ট্রুথ। ক্রাশের নাম কি বল? মুরতাসিম আর হামজা। এরা তো পাকিস্তান ড্রামার নায়ক। একটা থাপ্পড় দিয়ে ড্রামা দেখা বের করে দিব একদম। সামনে এক্সাম আর উনি পড়া বাদ দিয়ে ড্রামা দেখে। এ বয়সে ক্রাশ কি আবার? আহ ভাইয়া, এগুলো কেমন ব্যবহার? এই জন্যই তোমাকে আমরা আনতে চাইনি। নিজে তো বুড়ো আনরোমান্টিক হয়ে গেছো, আমাদেরও এমন বানাতে চাও নাকি? আমি বুড়ো আনরোমান্টিক? ঠিকই তো বলেছে। এত বড় হয়েছে, না করছে প্রেম, না করছে বিয়ে। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় ম্যানার্স ভুলে গেলি নাকি? নিজেই জানি না আরেকজনকে শিখায়। সোহান কিছু বলতে যাবে, এর আগেই ঝুমু চিল্লিয়ে বলে উঠলো, মধুমিতা, তোর গায়ে যোগ। এক চিৎকারে সবার কানের পর্দা প্রায় ফাটিয়ে দিয়েছে। গাছে বাড়ি খেয়ে ওর চিৎকারের আওয়াজ আবার প্রতিফলিত হচ্ছে। সবাই চোখ বন্ধ করে কানে হাত দিয়ে মাথা নিচু করলো। এত জোরে তো 10টা বক্স একসাথে বাজালেও আওয়াজ হয় না। এদিকে ভয়ে মধুমিতা সিনহা কেমন ভাবে চেপে ধরছে যেন ওর দম যায়। সোহান ভাইয়া হেল্প, ওকে ছাড়িয়ে নিজের কাছে নাও, দম আটকে গেল আমার। যতই ঝগড়া করুক বনিত। সোহান আর কিছু না ভেবে মধুমিতাকে ছাড়িয়ে নিজের কাছে নিল। মধুমিতার আর এত কিছু হুঁশ নেই। ওর সামনের ব্যক্তির বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। সোহান যেন মধুমিতার প্রতিটা কাঁপুনি অনুভব করতে পারছে। নিজেকে প্রচুর আনকমফোর্টেবল লাগছে তার। কোনোদিন কোনো মেয়ে এতটা কাছে আসেনি তার। একটু পর মধুমিতা শান্ত হলে এক ঝটকা সরে যায় সে। ইস কি লজ্জা! তার এমন রিয়েকশন দেখে সোহান সহ বাকি সবাই হেসে দিল। বাহ, কি রোমান্টিক! একটা ঘুষি দেব। এখানে রোমান্টিক কিছু হয়নি, দুর্ঘটনা শুধু। তবে সবার সাথে এবার সোহানও হেসে দিয়েছে মধুমিতার রিয়েকশন দেখে। মেয়েটা আসলেই বাচ্চা। এইদিকে এই প্রথম সোহানকে হাসতে দেখলো মধুমিতা, তবে লজ্জায় দ্বিতীয়বার তাকায়নি। এদিকে একে তো সবাই এসেছে বিকেলের দিকে, এখন আবার প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সবাই তাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মাঝপথে ব্রিজ পার হতে হয় একটা নদীর উপরে। ব্রিজের পরিবেশটা খুব সুন্দর। একটা বড় দোকানও আছে সেখানে। সোহান কি যেন ভেবে সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এলো একটা করে। সবাই আইসক্রিম পেয়ে খুব খুশি। সন্ধ্যা শেষে রাত নামলো। আকাশে পূর্ণিমার চাঁদ। সবাই বাড়ির উঠোনে বসে গল্প করছে। এই রাত আবার কতদিন পর আসে কে জানে। কাল আবার মধুমিতা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। হোস্টেলে উঠতে হবে। পড়াশোনা এমনিতেই গাফলিত হয়েছে অনেক, তবে কারোরই আলাদা হতে ইচ্ছে করছে না। মধুমিতা, কয়েকদিন আরো থেকে গেলে কিন্তু পারতি। না ভাইয়া, তার সম্ভব না। কোনো সমস্যা হলে সবার আগে এই ভাইকে কল করবি বলে দিলাম। আপুর সমস্যা হলে সোহান ভাইয়া তো আছেই। সবাই সিনহার কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। কি বলে এই মেয়ে? সোহানও ভ্রুকুচকে তাকিয়ে আছে ওর দিকে। সিনহা বুঝতে পেরে কথাটা ঘুরিয়ে নেয়। না মানে সোহান ভাইয়াও তো ঢাকায় থাকে, তাই বললাম। হ্যাঁ তো আমি কারো দায়িত্বের বোঝা টানতে ঢাকা যাচ্ছি নাকি? তো আমি কি কাউকে বলেছি আমার বোঝা টানতে নাকি? আজব কিছু মানুষ সবসময় বেশি বোঝে। ব্যাস ব্যাস হয়েছে। এই মৌমাছির মধু, তুই না খুব ভালো মেহেদি দিতে পারিস? দিয়ে দিবে আমাকে? এই যে নিয়ে এসেছি। দে।
মধুমিতা এক এক করে সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মীরাবেরও নাকি মেহেদি দিতে ইচ্ছে করছে, তাই মধুমিতা ওর হাতটা টেনে কোলে নিয়ে মেহেদি দিয়ে দিচ্ছে। তবে সোহানের কেন জানি বিষয়টা ভালো লাগেনি, তাই সে সেখান থেকে উঠে ঘরে চলে গেল। ভাবি, আমার কথাটা আরেকবার ভেবে দেখবেন কিন্তু। খুব বিনয়ের সাথে কথাটা বলল মরিয়ম বেগম সোহান, সিনহা মুক্তার মা। ভেবে তো দেখবই ভাবি, তবে আপনি তো সবই জানেন আমার বাচ্চা মেয়েটার উপরে গত কিছুদিনে কি ঝড়টাই না গিয়েছে, তাই এসব ব্যাপারে আমি ওকে এখন কিছু বলতে চাই না। এখন কেন বলবেন? কিছুদিন যাক, তখন না হয় বুঝিয়ে বলবেন। ঘরের মেয়ে আমরা দূরে কেন দেব? ঘরের মেয়ে ঘরেই রেখে দিব। তাদের এসব কথা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সিনহা। এই একটা বাজে স্বভাব ওর, সবার কথা শুধু আড়ি পাতা। তাদের দেখার আগেই আবার আস্তে করে সরে গেল সে। তার ছোট মাথায় যা বোঝে সে বুঝে গিয়েছে। পরের দিন সকালে আজ মধুমিতা ঢাকা ফিরে যাবে। সব ব্যাগ গুছিয়ে বিদায় নিচ্ছে সবার থেকে। সোহানেরও আজ না চাইতেও ঢাকা ফিরতে হচ্ছে। বাবার কড়া আদেশ, হোস্টেলে ঠিকভাবে মধুমিতাকে পৌঁছে দিয়ে তবেই নিজের ফ্ল্যাটে যেতে পারবে সোহান। তাই সে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে মুখ গুমরা করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটা অটো আসলো ওদের নিতে। এই অটো সোজা গিয়ে রেল স্টেশনে গিয়ে থামবে। ট্রেনে করে ঢাকা যাবে ওরা। মধুমিতা তো খুব খুশি, এই প্রথম ট্রেনে উঠবে সে। 90 দশকে কত প্রেমের গল্প আর উপন্যাসে ট্রেনে হওয়া প্রেম সম্পর্কে শুনেছে সে, হিসাব নেই। এখন কোনোভাবে নিজেও তেমন কাউকে পেয়ে গেলে হয়। ট্রেন চলছে তার নিজের গতিতে। মধুমিতা জানালার পাশের সিটে বসেছে। পাশেই সোহান কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে। সামনে এক বয়স্ক দম্পতি বসে আছে। মধুমিতা জানালা দিয়ে তাকিয়ে বাহিরের গতি দেখছে। কোন ফাঁকে যে চুলগুলো খুলে গিয়েছে খেয়াল নেই। সমানে পাল্লা দিয়ে উঠছে সেগুলো। সোহান কিছুটা বিরক্ত হয়েই বলে, তোমার কি কোনো হিজাব নেই? আছে কেন? বাইরে চলাফেরা করলে হিজাব পরবে, নয়তো চুলগুলো এমন টাইট করে বাঁধবে যেন প্রয়োজনে ছিঁড়ে যায় কিন্তু খুলে না যায়। আচ্ছা। সামনে বসে থাকা বয়স্ক দম্পতি ওদের কথা শুনে মুচকি মুচকি হাসছেন। একজন বোরকা পরা, আরেকজন পাঞ্জাবি মাথায় টুপি। দেখছো গিন্নি, ঠিক আমাদের মতো একসময় আমরাও এমন ছিলাম। মনে আছে কোথাও গেলে কিভাবে আমি তোমায় কাপড় পরার বিষয়ে খেয়াল রাখতাম? তার বলতে, তা বাবা তোমাদের বিয়ে হয়েছে কতদিন হলো? তাদের কথা শুনে দুজনে কিছুটা হতভম্ব হয়ে পড়লো। একে অপরের দিকে তাকালো। এই স্বামী স্ত্রী হয়তো তাদের কাপড় ভাবছেন। না না দাদি, আপনি ভুল ভাবছেন। ইনি আমার চাচাতো ভাই হয়, আমার স্বামী না। হ্যাঁ হ্যাঁ, আমরা অবিবাহিত। থাক থাক, আর বলতে হবে না। আমি এখন বুড়ো হলে কি হয়েছে, একসময় জমিয়ে প্রেম করতাম। লুকিয়ে লুকিয়ে কত দেখা করেছি ট্রেনে। তোমরাও তো তাও চাচাতো বলেছ। একবার তোমার দাদি এক শিক্ষকের সামনে পড়েছিল, আমাকে সোজা আপন ভাই বানিয়ে দিয়েছিল। হা হা, সেই দিনগুলোর কথা কি আর বলবো। চিঠিতে কথা হতো আমাদের। কখনো কখনো চিঠি আসতে এত দেরি হতো যে যেন মন চাইতো গিয়ে জেনে আসি কি লিখেছে। দোয়া করি তোমার জন্য ভালোবাসা পূর্ণতা পায়। মধুমিতা কি করবে না বুঝে অসহায় দৃষ্টিতে সোহানের দিকে তাকালো। সোহানও বুঝে গিয়েছে এদের আর বলে বোঝানো যাবে না, তাই প্রসঙ্গে এড়াতে সে তাদের রুমটার বাইরে চলে গেল। মধুমিতা অবশ্য এই সুযোগে তাদের লাভ স্টোরি শুনতে ব্যস্ত। কিছুক্ষণ পর সোহান ঝালমুড়ি, আলুর চপ, হাবিজাবি নিয়ে এসেছে সবার জন্য। মধুমিতা না বললেও ও বুঝেছে এত সময় ওর খিদে লেগেছে নিশ্চয়ই। ঝালমুড়ি দেখে তো মধুমিতা অনেক খুশি। ঢাকায় আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেল। ওই দম্পতি স্টেশনে নামবে না, পরেরটায় নামবে। তাই তাদের থেকে বিদায় নিয়ে মধুমিতা আর সোহান নেমে যায় নিজেদের গন্তব্যস্থানে। চারপাশে জমে থাকা পানি আর ভেজা ভেজা পরিবেশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। সোহান আর মধুমিতা পাশের রেস্তোরাঁয় কিছু খাওয়া দাওয়া করে নিল। এবার মধুমিতাকে হোস্টেলে দিয়ে সোহানের নিজ ফ্ল্যাটে যাওয়ার পালা। নামার আগে অবশ্য মধুমিতা সোহানকে একটা থ্যাঙ্কস জানিয়েছে, তারপর হোস্টেলের গেট দিয়ে ঢুকে গেল। মধুমিতা ভাবছে আর হয়তো সোহানের সাথে দেখা হবে না, তবে সোহান ভাবছে অন্য কিছু। একটা ডেফিল হাসি দিয়ে সে তার ফ্ল্যাটে চলে গেল। অনেকদিন পর আজ ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছে মধুমিতা, সাথে বান্ধবী মিশমিও আছে। ভার্সিটিতে নাকি এই ডিপার্টমেন্টে নতুন স্যার এসেছেন, ঢাকা মেডিকেলেরই ডক্টর। দুজন মাঠে হাঁটছে আর কথা বলছে। মুরগি খায় ধান, নতুন স্যার আমার জান। পাগল হলি? দুধ মাখন দই খাই, আমি শুধু নতুন স্যারকেই চাই। আরে কিসব হাবিজাবি কবিতা শুরু করলি? হ্যাঁ দোস্ত, তুই তো এই কদিন ছিলি না। ভার্সিটিতে নতুন দুজন স্যার এসেছে, একজন আমাদের ডিপার্টমেন্টের, অন্যজন আরেক ডিপার্টমেন্টের। দুজনেই যা দেখতে। সারা বাবা মায়ের সমতুল্য, তাই এসব ঢংবাদ দিয়ে পড়ায় মনোযোগ দে, সামনে এক্সাম। এমন সময় হঠাৎ মিশমির গায়ের উপর কেউ এক বালতি জল ঢেলে দিল। কোন ডগিরে? ডগিরা আমরা। দুজনে পিছ ফিরে দেখে একদল ছেলে মেয়ে। বুঝতে বাকি নেই কিসের পাল্লায় পড়েছে তারা। ভার্সিটিতে পড়তে আসবে, র্যাকিং এর পাল্লায় পড়বে না এমন খুব কম ছেলে মেয়ের সাথেই হয় আজকাল। এখন এই গ্রুপে 3টা ছেলে 2টা মেয়ে আছে। একজন ভার্সিটির প্রিন্সিপালের ছেলে রুদ্র, সাথে 2 বন্ধু স্বপন আর আয়ান। মেয়ে দুটোর নাম আরু আর রুশি।
দুজনেই ছোট ছোট ড্রেস পরা, উপরে ইউনিফর্ম। রুশির চুল বব কাট করা ছোট ছোট, দেখতে চাইনিজদের মতো। রুদ্র মিশমি আর মধুমিতাকে ইঙ্গিত করে বলল, এই মেয়েরা এদিকে আসো। থাক, সরি বলতে হবে না, আমি খুব দয়ালু, মাফ করে দিছি। কি বলছিস এসব? কে কাকে মাফ করবে? ও মা, আপনারা তো আমাকে সরি বলতেই ডাকলেন। ওই যে একটু আগে ভুলে পানি দিলেন। ভুলে পানি দিয়েছি তা কে বললো? ভুলেই দিয়েছেন জানি, নয়তো আমার সম্পর্কে না জেনে দিয়েছেন, জানলে হয়তো দিতেন না। ওই মিশু, এখন অন্তত ঝামেলা করিস না। তুই মার্শাল আর্ট জানোস, তাই সবকিছুতেই নাক গলাস না। এই মেয়ে, আসতে কি বলিস? আর বলিস না, ও একটু এমনই। তুই কি আমাকে তুই করে বললি? হ্যাঁ বললাম, কেন? তুই আমাদের ক্লাসমেট না? না হলে তুই করে বলছিস কেন? আমিও বললাম। ইউ ব্লাডি বিচ, আই উইল কিল। থামো আরো। রুদ্র পা থেকে মাথা অব্দি মিশমিকে দেখে নিল। অত্যাধুনিক পোশাকের ছোঁয়া না থাকলেও মোটামুটি একটা লং স্কার্ট আর ফুল হাতার শার্ট, উপরে গলায় প্যাচ দেওয়া ওড়না, মাথায় ছোট একটা হিজাবও আছে দেখি। মেয়েটার সাহস আছে মানতে হবে। পাশের মেয়েটা থেকে এই মেয়েটাকে বেশ মনে ধরেছে রুদ্র। নাম কি তোমার? আশফি জাহান মিশমি। আপনার? সিনিয়রদের পাল্টা নাম জিজ্ঞেস করছো? আরে থাম, আমার নাম মাহিয়ান রুদ্র, কোন ইয়ার? ফার্স্ট। ও, পানি দেওয়ার জন্য সরি, এখন যাও। ইটস ওকে। মধুমিতা মিশমিকে টেনে নিয়ে ক্লাসের দিকে চলে গেল। এই মেয়ের বেশি সাহসের জ্বালা মধুমিতার শেষ। বাকিরা তো হাঁ করে রুদ্রের দিকে তাকিয়েছে। যেই রুদ্রের সামনে কেউ একটা বাড়তি কথা বললে তার খবর হয়ে যেত, সেই রুদ্ররাজ কি হলো? জুড, কি হলো এটা? কোনটা কি হলো? এই যে মেয়েটাকে লাই দিয়ে মাথায় উঠিয়ে নাচালি। লাইক ওই দিলাম, জাস্ট একটু কথা বললাম আর কি। ডাল মে কুছ কালা হে। ডাল মে কুছ কালা নেই, পুরা ডালি কালা হে। থাম তো, আমি ভাই সোজা কথার মানুষ। মেয়েটাকে আমার ভালো লাগছে, ওর ব্যাপারে খোঁজ নিয়ে দেখতো। চলো এখন ক্লাসে যাই, সময় হয়ে গেছে ক্লাসের। ক্লাসে বসে বসে গল্প করছে মিশমি আর মধুমিতা। কাল সকালে দুজন নীলক্ষেত যাবে, কিছু গল্প আর উপন্যাসের বই কিনবে। কাল ভার্সিটি বন্ধ। এসব কথা বলতে বলতে কখন যে স্যার এসেছেন তা দুজনের খেয়ালই নেই। বসেছে একদম লাস্ট বেঞ্চে। এদিকে স্যার ক্লাসে ঢুকে দেখে সবাই দাঁড়িয়েছে, শুধু দুজন এখনো জমিয়ে আড্ডায় ব্যস্ত। স্যার সবাইকে বসতে বলে চোখের চশমাটাকে আঙুল দিয়ে একটু ধাক্কা দিল। ক্লাসের কিছু মেয়েরা তো হাঁ করে তাকিয়েছে। স্যার সামনের বইটা মুখের সামনে ধরে পাতা উল্টাতে লাগলো। মিস মধুমিতা এবং তার পাশের জন কাইন্ডলি একটু দাঁড়াবেন। হঠাৎ নিজেদের কথা শুনে মধুমিতা আর মিশমি একটু হকচকিয়ে গেল। আরে সামনে বই নিয়ে কে দাঁড়িয়ে আছে? স্যার হয়তো কখন এলো? अब हम दोनों का क्या होगा ভাতিজি? চুপ কর। সরি স্যার, আর হবে না। আমরা আসলে খেয়াল করিনি যে আপনি এসেছেন। পুরো ক্লাস ওদের কথা শুনে হেসে দিল। এই এক ধরনের ছাত্ররা সব ক্লাসেই থাকবে, কারণ ছাড়াই শুধু হাসবে আর দাঁড়িয়ে থাকা লোকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে। এবার স্যার তার মুখের উপর থেকে বইটা সরালো। মধুমিতা তো আচমকা এই চেহারাটা দেখে চমকে গিয়েছে পুরো। সোহান ভাইয়া আপনি? বাহ, একে তো স্যার ঢোকার পরও গল্প করলেন, এখন আবার স্যারকে ভাই বলে ডাকছেন। ন্যূনতম ম্যানার্স দেখে আপনার মাঝে নেই। এই আবুল, স্যারকে ভাই বললি কেন? তোর কাজিন নাকি কোনো? আরে এই তো আমার সোহান ভাইয়া। যেই খরচের কথা বলছিলাম খালি চিল্লায়। লড়ে লাগিয়ে। গেট আউট। কিন্তু আই সেড গেট আউট। ম্যানার্স শিখে তারপর ক্লাস করতে আসবেন। মধুমিতা তো ধমক খেয়ে পুরো কান্না করে দিবে এমন অবস্থা। মিশমি সব সামাল দিতে মধুমিতাকে টানতে টানতে নিয়ে গেল ক্লাসের বাহিরে। কিরে, কষ্টে কেঁদে দিয়েছিস? এখন আর মজার মুডে নেই আমি। কুল বেবস, বড় বড় ভার্সিটিতে এমন ছোট ছোট ব্যাপার হয়েই থাকে। যাই বলিস, সোহান স্যার কিন্তু খুব হ্যান্ডসাম। কে হ্যান্ডসাম? হঠাৎ দুজনের মাঝে মাথা ঢুকিয়ে দিল রুদ্র। আপনি কাবাবে হাড্ডি হতে কোথা থেকে আসলেন? আগে বলো হ্যান্ডসাম কাকে বলছো? যা খুশি বলেছি, আপনার কি? কিছু না, কাল আমরা ফ্রেন্ডসরা নীল খেতে যাব। ভাবলাম তোমরা তো নতুন, তোমাদেরও নিয়ে যাই। কিন্তু ভাইয়া ক্লাস তো সবাই নতুন, শুধু আমরা কেন? ঠিক বলেন, আমরা কেন? মানে সকালে পানি দিলাম না, তাই সরি হিসেবে এমনটা বললাম। মধুমিতা না বলতেই যাবে, কিন্তু মিশমি চিল্লিয়ে বলল, যাবো যাবো। মিশু, আরে থাম তো, আমরা তো এমনিতেও কাল যেতে চেয়েছিলাম, তাদের সাথে গেলেই বা কি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমার বইয়ের টাকা আপনি দিবেন। ওকে ডান, আজ হয়ে গেলাম। রুদ্র যেতে দেরি মধুমিতার মিশমিকে কিল খুশি মারতে দেরি না। আরে আরে কি করছিস, থাম না। এসব কি মিসমি? রাগ করছিস কেন? কেউ আমার উপর ফিদা হয়ে বসে আছে
আমি একটু ফায়দা নেব না? আমিও বুঝেছি সে তোকে পছন্দ করে, তাই বলি তুই তার ফিলিংস নিয়ে মজা নিবি নাকি? আমি কখন বললাম আমি মজা নিচ্ছি? মানে? মিশমি কিছু না বলে রহস্যময় একটা হাসি দিয়ে বলল হোস্টেলে ফিরে যেতে। দুজনে তাই করলো। আজ আর ক্লাস করার মুড নেই। এদিকে ক্লাস শেষ করে বের হয়ে সোহান মধুমিতাকে খুঁজছে। মাঠের কোথাও তারা নেই। একটু বেশি বলে ফেলেছে হয়তো। তবে সোহান তো জাস্ট ওই দিন সিঁড়িতে মধুমিতা যা বলেছিল তার বদলাটা নিয়েছে। আচ্ছা, মেয়েটা আবার কান্না করে দেয়নি তো? করলে করুক, সোহানের কি। কিন্তু তবুও ধুর, সোহানের আর কিছু ভালো লাগছে না। মনের মাঝে যেন মনের বিরুদ্ধেই যুদ্ধ চলছে তার। পরের দিন সকালে পাখির কিচিরমিচির আওয়াজ। রুমের জানালার পাশে বসে আছে মধুমিতা। সারাদিনের ভাবসা গরম আবহাওয়ার মাঝে এই সকালের সময়টা যেন একটু স্বস্তি দেয়। তবে গতকাল রাতে মায়ের সাথে ফোনে কথা বলার পর মনটা একটু খারাপ। মায়ের নাকি শরীর তেমন একটা ভালো না। কিন্তু আসলেই তো সবে পরশু, আর এক সপ্তাহ পর ভার্সিটিতে কিছুদিনের জন্য বন্ধ আছে। তার আগে যাওয়া হবে না হয়তো। একটা গোল্ডেন কালারের শাড়ি পরেছে মিশমি, মাথায় ম্যাচিং করে একটা হিজাব, কাঁধে ঝুলানো সাইড ব্যাগ, আর মধুমিতা তার সাধারণ গেটআপেই আছে, একটা নর্মাল 3 পিস। দুজনেই সকাল সকাল সামনের বড় রাস্তার মোড়ে ওয়েট করছে রুদ্রর জন্য। নিজের কালো গাড়িটা নিয়ে রুদ্র হাজির। গাড়িতে উঠতে উঠতে বলল, আমরা তো রিকশায় করে যাব বলেছিলাম। আজ একটু কষ্ট করে গরিবের গাড়িতেই না হয় গেলেন। আচ্ছা সমস্যা নেই, দরজাটা খুলেন, টান দিব কিভাবে? অতঃপর দুজনে গাড়িতে উঠে গন্তব্যস্থলে রওনা দিল। তবে কেউ একজন যে পাশের টঙে বসে বসে চা পান করছে আর তাদের দেখছে, এই জিনিসটা সবার অজানা। নীলক্ষেত এখানে একটা এরিয়াতে আগেও কয়েকবার এসেছে রুদ্র, তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওদের কোন দোকানে ভালো উপন্যাসের বই পাওয়া যায়, কোথায় দাম কম ইত্যাদি। মিশমি আর রুদ্র একসাথে হাঁটছে আর কথা বলছে। মধুমিতা কিছুটা পিছনে। সিঙ্গেল ছেলে মেয়েদের এই একটা যন্ত্রণা, কোনো কাপলের সাথে আসলে সবার মাঝে থেকেও তারা অসহায় এতিমের মতো চলে। মধুমিতারও অবস্থাটা ব্যতিক্রম নয়। কিছুক্ষণ পর মধুমিতা একটা স্টলের সামনে থামলো। না, বইয়ের দোকান না, বইয়ের দোকানের পাশে ছোট করে একটা কসমেটিক্সের দোকান। মধুমিতার এক মুঠ চুড়ি খুব পছন্দ হয়েছে। কাছে গিয়ে দাম জিজ্ঞেস করলো। 800 টাকা। মধুমিতা কোনো রকম জান টানে সরে এসেছে। এক মুঠ চুড়ি এত দাম হতে হবে কেন? এখন চুড়ি কিনলে বই কেনার টাকায় গরমিল হবে, তার চেয়ে ভালো বইয়ের দোকানে যায়। মধুমিতা তাকিয়ে দেখে মিশমা অনেকটা দূরে চলে গিয়েছে। মধুমিতা তাই ওর কাছে না গিয়ে পাশের একটা দোকানে ঢোকে। নানান বই সারি সারি ভাবে সাজানো, বসে পড়াও যাবে দেখছি। মধুমিতা হুমায়ুন স্যারের ইমু উপন্যাসটা কিনলো, সাথে ইলমাপুর পদ্মিনীর উপন্যাস, আরো কয়েকজন রাইটারের বই কিনে নিল। সবই রোমান্টিক জনরা। একটা শুধু হরর বই কিনতে হবে, তবে তেমন ভালো বই খুঁজে পাচ্ছে না। এমন সময় কেউ একজন ওর সামনে একটা বই খুলে ধরলো আর বলল, ইউ ক্যান ট্রাই দিস। মধুমিতা পাশ ফিরে তাকায়। চোখে কালো একটা সানগ্লাস পরা, মুখে চাপ দাড়ি, চুলগুলো কিছুটা বড় বড়। একটা নীলকোট পরিহিত যুবক দাঁড়িয়ে আছে পাশে। আগে কখনো এই ছেলেকে দেখেছে বলে মনে পড়ছে না, তবে কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। হাই, আমি রাফসান। এই বইয়ের দোকানটা আমার, আর এরা আমার কর্মচারী। ও আই সি। বই প্রেমী মনে হচ্ছে, চাইলে এই বইটা ট্রাই করতে পারেন। ধন্যবাদ। মিস মধুমিতা, নামটা সুন্দর। আপনি আমার নাম জানলেন কি করে? আমার আশেপাশের সবার খুঁটিনাটি তথ্য আমার কাছে থাকে, আর আপনি তো স্পেশাল। মানে? ডোন্ট টেক ইট সিরিয়াসলি, ফান করলাম। এই যে একটু আগে কেস মেমোর ওখানে নাম লিখলেন, সেখান থেকেই দেখলাম। ও, আমি তবে আসি। আমার বাইক আছে, চাইলে বাসার সামনে ড্রপ করে দিতে পারি। নো থ্যাঙ্কস, আমরা ফ্রেন্ডসরা আছে, আমি যেতে পারবো। মধুমিতা সেখান থেকে চটজলতে কেটে পড়লো। লোকটা অদ্ভুত। এদিকে মধুমিতা যাওয়ার দিকে রাফসান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি। রুদ্রর এক হাতে 3টা শপিং ব্যাগ, আরেক হাতে 4টা। বেচারা আর হাঁটতে পারছে না। মিশমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট জুস খাচ্ছে। মধুমিতা দূর থেকে ওদের দেখে কাছে এলো। দেখে রুদ্র বেচারা ঘেমে শেষ, চোখে পানি টলটল করছে। মনে হয় ফকির বানিয়ে দিয়েছে ওকে। কি রে, এসব কি? ওই একটু শপিং করলাম আর কি। বললাম কেনাকাটা করতে ইচ্ছা হচ্ছে, রুদ্র বলল করো, বিল আমি দেব, তাই আর কি। বই কিনতে এসে কি কি কিনলি? হ্যাঁ, বেশি কিছু না, 2টা 3 পিস, একটা শাড়ি, 3 ডজন চুড়ি, 1 বক্স মেকআপ কিট, 2টা টায়রা, 2 জোড়া জুতা, ও আর সাথে হালিমও নিলাম। তোর তো পছন্দ, হোস্টেলে গিয়ে খাবো। আর আমি তো হাবিজাবি খেয়েছি। আর বই? বই তো কেনা এখনো বাকি। আচ্ছা আজ থাক, আরেকদিন বই কিনবো। রুদ্র আরেকদিন আসবে আমার সাথে? এ মানে শরীরটা খারাপ লাগছে, কাল হয়তো পারবো না। কালকের কথা কখন বললাম? 1 সপ্তাহ পর ভার্সিটি বন্ধ, তখন না হয়। থাম তো। আচ্ছা ভাইয়া চলেন, আর কিছু কিনতে হবে না। সারা রাস্তা রুদ্র একটা কথাও বলেনি, অথচ আসার সময় সে কি গল্প। মিশমিও বুঝেছে ডোজটা বেশি হয়ে গেছে, এত নিতে পারবে নাও।
হোস্টেলের সামনে আসতে মধুমিতা আগে ভাগে গাড়ি থেকে নেমে চলে যায়। মিশমি নামতে গিয়েও থেমে যায়। কিছু বলবে? আজ একটু পরীক্ষা করে নিলাম আপনার ধৈর্য কেমন, সারা জীবন পারবেন নাকি। মানে? সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। মিশমি গাড়ি থেকে নেমে চলে গেল। রুদ্র এক পলকে তাকিয়ে রইল তার দিকে। তবে কি রুদ্র যা ভাবছে মেয়েটা তাই বুঝালো? দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে। সোহানের সাথে মধুমিতা ওই দিনের পর থেকে আর একটা কথাও বলেনি। ক্লাস টাইমে শুধু ক্লাস করেছে চুপচাপ। সোহান কয়েকবার আগ বাড়িয়ে কথা বলতে আসলেও মধুমিতা এড়িয়ে চলেছে। এদিকে মিশমির সাথে রুদ্র প্রেমটাও বেশ জমেছে। আজ সবাই যে যার বাড়ি বেড়াতে যাবে। মিশমির তাই মন খারাপ। এর অবশ্য একটা কারণ আছে, মিশমি অনাথ। মধুমিতা তাই জোর করেছে খুব ওর সাথে যেতে, তবে মিশমি যাবে না। রুদ্র তো আছেই ওর জন্য। তাই শেষমেশ মধুমিতা একাই যাওয়ার সিদ্ধান্ত না। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে মধুমিতা, কানে মোবাইল। ওপাশ থেকে বড় আম্মু সোহানের মা বলে দিচ্ছে কোন গাড়িতে উঠবে। মধুমিতা আবার রাস্তাঘাট তেমন চিনে না। আসার সময় তো ট্রেনে করে এসেছিল সোহানের সাথে। সোহানের মায়ের কথা মতো একটা বাসে উঠে পড়লো সে। 3 নম্বর সারিতে একপাশে 2টো সিট ফাঁকা। ওখানে জানালার পাশের সিটে বসলো সে। কিছুক্ষণ পর বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেল সে। এই আরেক ঝামেলা, গাড়িতে উঠলেই তার ঘুম। এইদিকে তার পাশে যে কোনো ছেলে এসে বসেছে তার দিকে খেয়াল নেই। অনেকটা পথ পেরিয়ে গাড়িতে তেল দেওয়ার জন্য এক জায়গায় থামলো বাস। মধুমিতার ঘুম ভাঙলো। জেগে বুঝলো সে অপরিচিত কারো কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল। তাড়াতাড়ি সরে যায় সে। উপরে তাকিয়ে ভূত দেখার মতো চমকে যায়। আপনি? অন্য কাউকে এক্সপেক্ট করছিলে বুঝি? না মানে আপনিও বাড়ি যাচ্ছেন? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওই বাড়িটাও আমার। বড় ছেলে হওয়া একটু বেশি আমার। তুমি তো বিয়ে করে পরের বাড়ি চলে যাবে, তাই ওই বাড়িকে বাবার বাড়ি বলবে। তোমার বাড়ি হবে তোমার শ্বশুর বাড়ি। মধুমিতা কিছু না বলে মুখ ফুলে অন্যদিকে ঘুরে। এই ছেলেটা সবসময় তাকে কথা শোনায়। সোহান ওর চেহারা দেখে হাসছে। মেয়েটা কিউট। বাসে তেল ভরতে সময় লাগবে। সোহান এই ফাঁকে বাহিরে গিয়ে পাশের হোটেল থেকে 2 প্লেট গরম খিচুড়ি নিয়ে এলো। বাসে কম বেশি সবাই তাই খাচ্ছে। এখানকার খিচুড়ি খুব ভালো। সোহান আগে যে কয়বার ঢাকা থেকে গিয়েছে সেই কয়বারই খেয়েছে। নাও কি? খুলে দেখো কি। না খাবো না, যে আমাকে বারবার কথা শুনে তারটা খাই না। ওকে, নো প্রবলেম। সোহান বসে বসে নিজের প্লেটটা ফাঁকা করছেন। কেমন লোক রে বাবা, আরেকবার সাধবে না? মধুমিতার খিদেও পেয়েছে। নিজ থেকে এখন কিছু এনে খেলে আবার লজ্জা পেতে হবে। কিন্তু নাকের কাছে গ্রানও তো লুঙ্গি ড্যান্স করছে। এই তো আরেকবার ডিমে কামড় দিল। এই জানালার গ্লাস দিয়ে আমায় দেখো কেন? আপনাকে কোথায় দেখলাম আজও? বাহির দেখছি। শেষবারের মতো বলছি, ঢং না করে খেয়ে নাও। মেয়েদের বাড়তি ঢং আমার ভালো লাগে না। আপনি বললেই আমার শুনতে হবে বুঝি? যদি না খাই কি করবেন? কোলে বসিয়ে খাইয়ে দিব? কোলে বসে খাবা? মধুমিতার চোখ বড় বড় হয়ে গিয়েছে সোহানের কথা শুনে। এটা কেমন কথা? লোকটা লজ্জা নেই নাকি? আবার এত জোরে বলেছি যে বাসের সবাই তাকিয়ে আছে। সোহান নিজেও কিছুটা ইতস্তত বোধ করলো। মুখ ফসকে কি যাতা বলছে। এই মেয়ের সামনে যেন তার আরেকটা পার্সোনালিটি জেগে ওঠে। মধুমিতা তাড়াতাড়ি খিচুড়ি প্লেটটা পাশ থেকে ছো মেরে নিয়ে খেতে শুরু করে। একটু পর সোহান একটা কোন আইসক্রিম আর কিছু হাবিজাবি নিয়ে আসে মধুমিতার জন্য। ধরো, তোমার তো আবার খাওয়ার পর মিষ্টি কিছু না খেলে ভালো লাগে না। তেমন কিছু পাইনি, তবে এইটা টেস্ট করো। লোকটা কি কিছু না বললেও মনের কথা বোঝে কিভাবে? মনে মনে ভাবলো মধুমিতা। থ্যাঙ্কস। বারবার থ্যাঙ্কস দিবে না তো, শুনতে ভালো লাগে। খাও। আর রাস্তায় যে জ্যাম পড়বে একটু পর, বাড়ি যেতে যেতে রাত হবে হয়তো। রাতের আকাশে আজ অর্ধচাঁদ দেখা যাচ্ছে। বাসের লাইটটাও বন্ধ। মধুমিতা জানালার পাশের সিটটায় বসে এখনো হেলান দিয়ে ঘুমোচ্ছে। ইচ্ছে চুল উড়ে এসে কপালে পড়ছে বারবার। সোহান চুলগুলো কানের পিছে গুজে মাথাটা নিজের বুকের উপর রাখলো। এমন কেয়ারলেস কেন মেয়েটা? জানালার বাহিরে প্রায় অর্ধেক মাথা বের হয়েছিল। সোহান মধুমিতাকে বুকে রেখে দেখে ওর শরীরটা হালকা গরম। জ্বর আসবে নাকি মেয়েটার? কপালে হাতের উল্টো পিঠ দিয়ে দেখে আসলে গরম হচ্ছে শরীরটা। কোটটা গায়ের উপর দিয়ে ঢেকে দিল। আর একটু ঘুমাক মেয়েটা। কিছুক্ষণের মধ্যেই মেন রাস্তা ছেড়ে চিকন রাস্তায় গিয়ে বাসটা থামবে। তখন না হয় জাগাবে ওকে। কানে হেডফোন লাগিয়ে সোহান গান শুনতে লাগলো। কিছুক্ষণ পরে এই ভাই আইয়া পড়ছে, নামেন কে নামবেন। বাস হেল্পারের ডাকে নড়ে বসে সোহান মধুমিতাকে ডেকে তোলে। ইশারা দিয়ে বুঝায় নামতে হবে। মধুমিতাও আস্তে করে উঠে দাঁড়ায়। সোহান ওকে নিয়ে গাড়ি থেকে নামে। সোজা অটোতে করে বাড়ি থেকে পৌঁছে। বাড়ির সবাই হয়তো ভেবেছে এত দেরি যেহেতু হচ্ছে আসতে হয়তো বোর হবে। তবে সোহানের মা এখনো ড্রয়িং রুমে বসে ঝিমোচ্ছে। মধুমিতাকে নিজের রুমে পাঠিয়ে সোহান ওর মায়ের সাথে কথা বলতে লাগলো। মধুমিতার জ্বরের ব্যাপারেও বলল। সোহানের মা নিজে না গিয়ে সোহানের কাছে ওষুধ দিয়ে বলল মধুমিতাকে খাইয়ে দিতে। সোহান কিছুটা ইতস্তত বোধ করলো। তার মা নিজে না গিয়ে সোহানকে কেন এত রাতে অন্য মেয়ের রুমে পাঠাচ্ছে। মায়ের কথাবার্তা শুনে মনে হলো তার হাবভাব তেমন একটা ভালো না। কি মতলবে ডাকলো কে জানে। সোহান আর কিছু না ভেবে ওষুধ নিয়ে মধুমিতার রুমে গেল। দরজাটাও খোলা।
পরপর কয়েকবার নক করলো কিন্তু কোনো আওয়াজ নেই। শেষে নিজেই দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। দেখে মধুমিতা গায়ে চাদর দিয়ে শুয়ে আছে, চুলগুলো পুরো ভিজা। এত রাতে আবার গোসল করতে কে বললো ওকে? মধুমিতা, নিশ্চুপ মধুমিতা। মাথায় হাত বুলে সোহান ডাকতে লাগলো। মধুমিতা উঠো। আরে উঠো একটু, ওষুধ খেয়ে আবার ঘুমোবে। মধুমিতা আস্তে আস্তে চোখ খুললো। ভালো করে খেয়াল করে দেখে এটা সোহান। চটজলতে উঠে বসে, মাত্র গোসল করে গেঞ্জের স্কার্ট পরে বের হয়ে শুলো। গায়ে ওড়না নেই, চাদরটা গায়ের উপর আরেকটু টেনে উঠালো। সোহানও বুঝতে পেরে অন্যদিকে তাকায়। সরি, আমার এত রাতে তোমার রুমে আসা ঠিক হয়নি। আসলে মা পাঠিয়েছে, ওষুধটা খেয়ে নাও। আর আমি পাশের রুমে আছি, কিছু লাগলে ডাকবে। দরজাটা লাগিয়ে ঘুমো। সোহান তাড়াতাড়ি উঠে নিজের রুমে চলে গেল। নিঃশ্বাস খুব জোরে জোরে চলছে। এমন লাগছে কেন তার? এই মেয়েটা যে খুব টানছে সোহানকে। সোহান নিজে ফোন বের করে গ্যালারির একটা ছবি দেখতে লাগলো, মধুমিতার ঘুমন্ত ছবি। না না, কাম অন সোহান, নিজেকে কন্ট্রোল করতে হবে। তোমার ওর প্রতি অনুভূতিটা ঠিক কি সেটা সম্পর্কে আগে তুমি নিজে শিওর হও। টিনেজার ছেলেমেয়ের মতো অল্পতেই এত আবেগী হওয়াটা তোমার মানায় না। কন্ট্রোল ইয়োরসেলফ। সকালবেলা আজ সকাল সকাল বাড়িতে রান্নার আয়োজন শুরু হয়েছে। বাড়ির একমাত্র জামাই যে এতদিন পর মেয়ে নিয়ে আসবে, আপ্যায়নে যেন কোনো কমতি না হয়। মেয়ে জামাইয়ের সাথে আবার তার কোন দূর সম্পর্কের ভাইও নাকি আসবে। মধুমিতা, ঝুমুর ওরাও কাজে সাহায্য করছে। মীরা বাজারঘাট কি লাগবে বারবার এনে দিচ্ছে। সিনহা কোনো কারণবশত রুমে মুখ গুমরা করে বসে আছে। কেউ না দেখলেও সোহান বিষয়টা খেয়াল করলো, তাই সিনহার রুমে গেল ওর সাথে কথা বলতে। সিনহু, হ্যাঁ ভাইয়া বলো। কি হয়েছে রে তোর? মন খারাপ কেন? কই না তো, কিছু হয়নি। ভাইকে বলবি না? সিনহা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হঠাৎ সোহানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সোহানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে সিনহার কান্না দেখে। বুঝ হওয়ার পর থেকে যতটা মনে পড়ে, সিনহাকে কখনো কাঁদতে দেয়নি সোহান। তার কলিজার টুকরা হলো তার ছোট বোন। বলবি না কি হয়েছে? ভাইয়া, বল। আপু মনে হয় ভালো নেই। দুলা ভাইকে আমার সুবিধার মনে হয় না। কি বলবি খুলে বল। আপু বলতে বারণ করেছিল, কিন্তু আমি না বলে পারছি না। দুলাভাই মনে হয় আপুকে খুব কষ্টে রাখে, সবার সামনে শুধু ভালোবাসার অভিনয় করে। গতবার যখন আপু আসছিল, তখন একবার আমি আপুর পিছে এদিকে ছিলাম, অনেক কাটা ছেঁড়া দাগ। তারপর আপুকে জিজ্ঞেস করলে আপু প্রসঙ্গে এড়িয়ে যায়। তাছাড়া দুলাভাইকেও আমার ভালো লাগে না, সবার সামনে একরকম, আর একা থাকলেই একরকম। আমাকে কি তোকে বল? বাজে ইঙ্গিত দেয়। সোহান আর কিছু বলছে না, রাগে তার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। তবে রাগের বশে প্রমাণ ছাড়া কিছু করা যাবে না, আর এসবের সত্যতা কতটুকু তাও বের করতে হবে। সোহান সিনহাকে শান্ত করে বলল, আর কিছু হলে বা জানলে সাথে সাথে যেন সোহানকে জানায়। খাবার টেবিলে নানান আইটেমের খাবার সাজানো। বাড়ির সব পুরুষেরা খেতে বসেছে। মহিলারা এক এক করে খাবার এগিয়ে দিচ্ছে। পাশে সোফায় বসে গল্প করছে মধুমিতা আর ঝুমু। মুক্তার স্বামী ফরহাদের সাথে একটা ছেলেও আসছে। মধুমিতা তাকে চেনে, ওই যে বইয়ের দোকানে রাফসান নামের ছেলেটা। তবে চিনো নাচেনা ভঙ্গিতে আছে মধুমিতা। বিষয়টা বেশ রাগাচ্ছে রাফসানকে। মুক্তার স্বামীকে উদ্দেশ্য করে বলল রহিমা, বাবা আর একটু দেই গরুর মাংস। এত খেতে তো পারবো না, তবু যেহেতু দিতে চাচ্ছেন দেন। তুই এত ছোচা কেন রে? লোভ সামলাতে পারিস না? সবাই খাওয়া বাদ দিয়ে মীরাবের দিকে তাকালো। কি বলছে ও এসব? ফরহাদের তো গলায় গরুর লাথি খাওয়ার অবস্থা। সোহান বলছে মীরাব কেন এসব বললো। মুচকে মুচকে হাসছে সে। মীরাবকে আগেই সব বলে দিয়েছে সোহান। ফরহাদকে বাজ দিতে হবে, মীরাবকে টিমে নেওয়া দরকার। আরে সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন? আমি তো ফোনে কথা বলছিলাম, এই যে কানে ব্লুটুথ। আর বলবেন না জামাইবাবু, আমার এক ফ্রেন্ড এত ছেঁচড়া, খাবারের কথা শুনে নাকি তার আসতে ইচ্ছে করছে। সবাই আবার খাওয়ার মনোযোগ দিল। সোহান ইশারা দিয়ে বোঝাচ্ছে দ্বিতীয় ডোজ দিতে হবে এবার। এদিকে সবার খাওয়া শেষ, সবাই উঠলো। ফরহাদ দিব্যি খেয়ে যাচ্ছে। ফরহাদ খাওয়া শেষে দই মুখে দিবে, ঠিক তখনই জীবনে কি চোখে দেখোস নাই লুববা, সবার শেষ হলেও ওনার শেষ হয় না। আমাকে বললে শালাবাবু? আরে না না, ফোনে বলছিলাম। ও, মুখে না বললেও ফরহাদ ঠিক বুঝেছে মীরাব কথাগুলো তাকেই বলেছে। আর তার খাওয়া হবে না। রাগে সে উঠে যায়। তবে মুক্তাকে ইশারা দিয়ে বলে রুমে আসতে, কিন্তু ঝুমুরের সাথে থাকায় মুক্তার যেতে পারে না। আজ সারাদিন ওর সাথে গল্প করতে হবে মুক্তাকে। এদিকে বিকেলবেলা পিছনে পুকুরটার পাশে একা একা বসে আছে মধুমিতা। কানে হেডফোন দিয়ে গান শুনছে আর গুনগুন করে গাইছে। অনেকদিন পর মুক্তাপুর সাথে কথা বলে ভালো লাগলো। তবে ঝুমুর বারবার মুক্তাপুর সাথে একা কি জানি বলতে চাচ্ছিল। বুঝতে পেরে মধুমিতা নিজেই উঠে আসে। এমন সময় মধুমিতা মনে হলো পিছনে কেউ আছে। পিছ ফিরে কাউকে দেখে
পিস ফিরে কাউকে হঠাৎ দেখে চমকে পড়ে যেতে নিলে সামনের ব্যক্তিকে ধরে ফেলে। রিল্যাক্স, আপনি একা একা বসে আছেন যে? না মানে এমনি। এমনিতে কেউ বসে থাকে বুঝি? কাউকে মনে করছেন হয়তো। না তেমন কিছু না। পুরনো কোনো ক্ষতও তো মনে করতে পারেন। এই কথা শুনে মধুমিতার হঠাৎ রিয়াদের কথা মনে পড়লো। সেই দিন একটুর জন্য বেঁচে গিয়েছিল সে। কি বাজে অভিজ্ঞতা। না তেমন কিছু না। হলেও বা কি যায় আসে, পাস্ট ইজ পাস্ট, রাইট? কথা বলতে বলতে রাফসান যে কখন মধুমিতার অনেকটা কাছে চলে এসেছে মধুমিতা খেয়ালই করেনি। তার তো রিয়াদের কথা মনে পড়ছে। শুনেছিল রিয়াদের নাকি পলিটিশিয়ান লোকদের সাথে হাত আছে। ছাড়া পেয়ে গেছে নিশ্চয়ই। আবার কোনো গন্ডগোল করবে না তো? বাট হোয়াট অ্যাবাউট ইউর পাস্ট, মিস্টার রাফসান? আরে সোহান, আপনার সাথে তো পরিচয় হওয়াই হলো না। আপনি তো অন্য লোকের প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছেন, তাই হয়তো আমার চোখে দেখেননি। কথা বলতে বলতে সোহান ওদের কাছে চলে আসলো। মধুমিতা কিছু না বলে ঘরে চলে যায়। সোহান রাফসানের ঠিক সামনে এসে দাঁড়ায়। তা আমাকে একটু বলেন আপনার অতীত নিয়ে। মানে ইয়েতে বুঝি না ভাই। আপনি আমাদের গেস্ট, আশা করি গেস্টের মতোই থাকবেন। বাড়ির মেয়েদের সাথে বেশি ভাব জমাতে আসবেন না। বাড়ির বড় ছেলে হিসেবে ভদ্র ভাষায় জানিয়ে দিলাম। ওই আমার ফোনটা ঘরে রেখে আসছি, মা ফোন দিতে পারে। যাই তবে, পরে কখনো কথা বলবো। রাফসান তাড়াতাড়ি কেটে পড়ে। সোহানের সন্দেহ ঠিক। এই ফরহাদ আর রাফসানকে একদম বিশ্বাস করা যাবে না। দুজনের মতলব ভালো না। আর এর আগে তো ফরহাদ কখনো এসে রাফসানের কথা কিছু বলেনি। এবার কোথা থেকে নিয়ে আসলো একে? সোহানের তো এবার একটু খোঁজ নিয়ে দেখতে হবে এই ছেলের সম্পর্কে। মধুমিতার প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে। মধুমিতা ঘরে বসে ফোন টিপছে। হঠাৎ ঝড়ের বেগে একদম রাগী লুকি রুমে ঢুকে সোহান। ঢুকেই একটানে মধুমিতাকে দাঁড় করিয়ে ফেলে। মধুমিতা তাল সামলাতে না পেরে সোহানের উপরেই পড়ে যায়। এত শখ ছেলেদের সাথে গল্প করার, রাফসান এত কাছে কেন গিয়েছিল তোমার? আমি আসলে খেয়াল করিনি। আপনি দূরে যান একটু। কেন? আমি কাছে আসলেই দোষ শুধু, তাই না? এই রাফসান সম্পর্কে জানো তুমি কিছু? জানো ওকে? মধুমিতা ভয়ে কিছু বলতেও পারছে না। হাতে প্রচুর ব্যথা পাচ্ছে। চুড়িগুলো ভেঙে একদম হাতে ঢুকে গেছে ওর। সোহানের এতদিকে খেয়াল নেই। সে যখন জানতে পেরেছে রাফসানি রিয়াদ, তার আর মাথা ঠিক নেই। হ্যাঁ, রাফসান আর অন্য কেউ না, বরং রিয়াদ নিজে। ফেস বদলে মোটা অঙ্কের টাকা ফরহাদকে দিয়ে এখানে এসেছে সে। কি হলো? আনসার মি। মধুমিতার হঠাৎ কান্না দেখে সোহানের হুঁশ ফিরে। সাথে সাথে ওর হাত ছেড়ে দূরে সরে যায়। মধুমিতা এক হাতটাকে অন্য হাত দিয়ে ধরে ডুকরে কেঁদে যাচ্ছে। সোহান দেখে হাতে চুড়ি ভেঙে কিছুটা রক্ত। শিট, আই এম সো সরি। আমি আসলে খেয়াল করিনি একটু। এদিকে আসো। মধুমিতা আরো পিছনে সরে যায়। সোহানের এত রাগী চেহারা এর আগে কখনো দেখেনি মধুমিতা। আসো বলছি। মধুমিতা ভয়ে আবার আরো দূরে চলে যায়। সোহানও বুঝছে ওকে বলে আর লাভ নেই। নিজের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা বের করে ওর কাছে গিয়ে হাতটা ব্যান্ডেজ করে দেয়। সরি, রাগটা কন্ট্রোল করতে পারিনি। ফরগিভ মি। সোহান আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। বাহ, কি সুন্দর। নিজে ব্যথা দিয়ে নিজে মলম লাগিয়ে গেল। নিজে প্রপার্টি মনে করে নাকি মধুমিতার বিয়ে করা বউ? রাগে ব্যথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে মধুমিতা। সারা বাড়িতে আর কি কোনো রুম ছিল না? ঘুরে ফিরে সোহানের রুমের পাশেরটাই দিতে হলো ওকে। সবাই পোড়া কপাল। আপু, আমি আর পারছি না। এই কথা বলে ঝুমুর অঝরে কাঁদতে লাগলো। মুক্তা কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। শুধু এইটুকুই জানে, যা হচ্ছে হয়তো ভালো হচ্ছে না। সে সোহানকে জানে ও যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে। ও কোনো সিদ্ধান্ত নিলে বুঝে শুনেই নিবে। বোন আমার, থাম এবার। আমি তো তোকে আগে বলেছি, সোহান তোকে আর সিনহাকে একই মনে করে, নিজের আপন বোন মনে করে তোকে। তুই কেন এখনো ওকে ভালোবেসে কষ্ট পাচ্ছিস? কেন বসবো না আপু? মধুমিতাকে তো সোহান ভাই বোন ভাবে না, তাহলে আমাকে কেন বোন ভাবে? মধুমিতার প্রতি তো তার খুব টান। তোর হয়তো কোনো ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না আপু। আমি রাত হোক বা বিকাল, যখন তখন সোহানকে মধুমিতার রুমে দেখতে পাই। সোহান হয়তো পুরুষ মানুষ, কিন্তু মধুমিতা, ও কি বারণ করতে পারে না সোহান ভাইকে? নাকি ওর চরিত্রে দোষ? ছি ঝুমুর, এসব কি ভাষা? মানলাম তোর কষ্ট হচ্ছে, কিন্তু ভুলে যাস না মধুমিতাও এ বাড়ির মেয়ে। আর আমি আমার ভাইকে চিনি। ওর মনে সত্যিই যদি মধুমিতার জন্য কোনো ফিলিংস থেকে থাকে, তবে ও সব ভেবে চিন্তেই এগোবে। বাহ আপু, এখন তুমিও তোমার ভাইয়ের পক্ষ নিচ্ছ? আমি কারো পক্ষ নিচ্ছি না ঝুমুর। আমি জানি তোর যন্ত্রণা কতটুকু। কাউকে ভালোবাসলো তাকে না পাওয়ার যন্ত্রণাটা আমি জানি। প্লিজ তুই সোহানকে ভুলে যা। মুক্তার কিছু না বলে নিজের রুমে পা বাড়ালো। তবে ঝুমুর এখন কি করবে? তার তো আর সহ্য হচ্ছে না।
মধুমিতাকেও এখন খুব বাজে লাগছে তার। এদিকে ফরহাদ নিজের রুমে বসে তার প্রেমিকার সাথে কথা বলছে, তবে সে জানে না সেই রুমে কেউ লুকিয়ে তার ভিডিও বানাচ্ছে। ট্রাস্ট মি জান, আমি তোমাকে খুব ভালোবাসি। এই গাইয়া ভূতকে তো জমিদারি বংশ দেখে বিয়ে করছিলাম। ও পাশের মেয়েটি কি যেন বললো ফরহাদকে। আরে না, তেমন কিছু না। ও তো আমার রক্ষিতা হওয়ার যোগ্য নয়, দেখলেই গা গলিয়ে বমি আসে। কোথায় ও আর কোথায় তুমি? আবার মেয়েটি কি যেন বললো। একবার শুধু টাকাগুলো হাতিয়ে নিই, তারপর বাড়ি থেকে পালাবো। এদিকে রিয়াদ নামের ছেলেটার কথা বলেছিলাম না, ও হয়তো এতক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছে। ব্যাস, যা জানার বা বোঝার সবটা হয়ে গিয়েছে সোহানের। আরো কিছু প্রমাণ জোগাড় করে সে মধুমিতার রুমের দিকে রওনা হলো। প্রমাণ জোগাড়ের ঝামেলায় রিয়াদের কথা বলতেই ভুলে গেছে মধুমিতাকে। তবে এত রাতে ওর রুমে যাওয়া ঠিক হবে কি? তবে না গিয়েও তো উপায় নেই, রিয়াদ যদি কিছু করে বসে। সোহান মধুমিতার রুমের সামনে এসে দেখে রিয়াদ দাঁড়িয়ে আছে। আরে মিস্টার রাফসান, আপনি? না মানে? আপনার রুম তো নিচতলায়, গেস্ট রুমটা। দোতলায় কি করছেন? এই তো যাচ্ছি। তা আপনি কি করছেন? বউয়ের কাছে আসছি। হোয়াট? আপনি জানেন না, মধুমিতা ইজ মাই ওয়াইফ, আমার একমাত্র বউ। আচ্ছা, আমি যাচ্ছি। রাফসান তাড়াতাড়ি নিচে নেমে গেল। ও তো জানতো মধুমিতা যে কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে সে বিয়ে ভেঙে দিয়েছে। তবে কি সোহানের সাথে বিয়ে ঠিক হয়েছিল? বিয়েটা ভাঙেনি। এদিকে সোহান বুঝে গিয়েছে মধুমিতাকে একা রাখাটা সেফ না, তাই নিজেই ওর রুমে ঢুকে গেল। এই মেয়েকে মাঝে মাঝে থাপ্পড় দিয়ে দাঁত ফালিয়ে দিতে ইচ্ছে করে। মেয়ে হয়ে রুমে দরজা লাগায় না কেন? কেমন বদভ্যাস এটা। সোহানের রুমে গিয়ে দেখে পুরো অন্ধকার। কিছু না বলে দরজা লাগিয়ে পাশের সোফায় শুয়ে পড়ে। সকালে মীরা কোনো কারণবশত বাড়ির সবাইকে বাড়ির ড্রয়িং রুমে জড়ো করেছে। মধুমিতা সোহানকে ডাকতে গিয়েছে মুক্তা। সোহানের রুম ফাঁকা। মধুমিতার রুমে নক করতে সোহান চোখ ঢলতে ঢলতে দরজা খোলে। দুজন দুজনকে দেখে যেন ভূত দেখার মতো চমকে গিয়েছে। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে মুক্তাকে নিয়ে নিজের রুমে যায়। আর মধুমিতা এখনো চিটপটাং হয়ে ঘুমাচ্ছে। সোহান, হেই মাইসেস, তুমি যেমনটা ভাবছিস তেমন কিছু না কিন্তু। প্রেম করিস আর যা করিস, কোনো কিছু অতিরিক্ত ভালো না। তুই জানিস বাড়িতে বাইরের লোক আছে। সামহাও এই বিষয়টা গ্রামে জানাজানি হলে কি হবে? সবাই মধুমিতাকে খারাপ বলবে। আর এটা গ্রাম, শহর না। তোর কোনো এক্সকিউজ কাজে দিবে না। ডুড, তুই যেমন ভাবছিস তেমন কিছু না, আমার কথাটা শোন। নিচে আয়, মীরাব সবাইকে আসতে বলেছে। মুক্তার কিছু না বলে মধুমিতাকে ডাকতে যায়। ওর রুমে সারা রাত যে কেউ ছিল তা সে জানেই না। সে দিব্যি ঘুমিয়ে যাচ্ছে গায়ে চাদর দিয়ে। মুক্তা একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বস্তি পায়। না, দুজনের মাঝে এখনো অমন কিছু হয়নি। তবে ওরা আজকালকার ছেলে মেয়ে, কিছু হলেও হয়ে যেতে হবে। বাড়ির বড়দের জানাতে হবে এ বিষয়ে। মধুমিতাকে ডেকে নিচে নিয়ে যায় সে। এদিকে নিজে সবাইকে এক এক করে ফরহাদের সব কুকর্মের কথা ফাঁস করছে মীরাব। প্রমাণও সব হাতের মুঠোয়। সাথে সাথে মরিয়ম বেগম অসুস্থ হয়ে পড়েছেন। এই জানোয়ারদের চোখের সামনে থেকে সরা। আমি আর পারছি না। মা, সামলাও নিজেকে। কিছুক্ষণ পর পুলিশ এসে ওদের ধরে নিয়ে যায়। মুক্তা একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ও ভাবেনি এত সহজে জানোয়ারের হাত থেকে রক্ষা পাবে সে। মীরাব শক্ত করে মুক্তার হাতটা ধরে রেখেছে। এসব অশান্তির মাঝেও মীরাবের হাতটা ধরে যেন মুক্তা কিছুটা শান্তি পায়। ডুব দেয় অতীতের স্মৃতিতে। কলেজ লাইফের সেই প্রেম। একসময় খুব ভালোবাসতো মীরাব মুক্তাকে। মুক্তা যে বাঁচত না এমন না, তবে ওই যে পরিবার, কেউই বলতে সাহস পায়নি কাউকে। তবে আজ এতদিন পর মীরাবের করা প্রতিটা প্রার্থনা যেন আল্লাহ পূরণ করেছে। মন থেকে কাউকে এতটা চাইলে হয়তো উপরওয়ালাও তাকে দিয়ে দেয়। অতঃপর দিন শেষে সন্ধ্যার আকাশটা আজ আলো ফুটেছে। রাত হলেও চারদিকে আলো হবেই না বা কেন? পূর্ণিমার রাজ্যে বাড়িতে একটা টু শব্দ হচ্ছে না। সবার উপর দিয়ে যে ধকলটা গিয়েছে, পুরো শান্ত পরিবেশ। হালকা বাতাস বইছে চারদিকটায়। বারান্দায় দাঁড়িয়ে আছে মধুমিতা। খোলা চুলগুলো দুলছে। বারান্দায় থাকা ড্রিম কেচারটাও দুলে দুলে হালকা আওয়াজ করছে, অনেকটা পিয়ানো বাজানোর মতো। পাশেই দাঁড়িয়ে আছে সোহান। কোনো এক খেয়ালে হারিয়ে থাকায় কখন যে পাশে কেউ এসে দাঁড়িয়েছে তা দেখেনি মধুমিতা। এদিকে অনেকক্ষণ যাবৎ হাতে মলম নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে শেষে নিজেই গিয়ে মধুমিতার হাতটা ধরলো। মধুমিতা পাশ ফিরে তাকায়। সোহানের বুকটা ধপ করে ওঠে। চোখে এখনো 2 ফোঁটা পানি টলটল করছে। কেঁদেছে হয়তো খুব। নাকটা একদম টকটকে লাল হয়ে গিয়েছে। গোলাপি ঠোঁট দুটো বারবার কাঁপছে। সোহান সাথে সাথে চোখ সরিয়ে নেয়। আর তাকানো যাবে না, নয়তো এই নেশাকে আর আটকানো যাবে না। নিশ্চিত একটা অঘটন ঘটিয়ে ফেলবে সোহান আজ রাত। নীরবতা ভেঙে সোহানি বলতে লাগলো, মলম নিয়ে এসেছিলাম, রেখে যাচ্ছি, মনে করে লাগিয়ে নিও। আর কাঁদবে না একটুও। এই বলে যেই না সোহান যেতে নেবে, মধুমিতা ওর হাতটা ধরে ফেললো শক্ত করে। এই প্রথম মধুমিতা নিজে থেকে সোহানকে আটকালো। সোহান আবারও ওর দিকে তাকে চোখ সরিয়ে নেয়। কি বলবে তাড়াতাড়ি বলো, তাড়া আছে আমার, যেতে হবে। থেকে গেলে হয় না? খুব একা লাগছে। সব খারাপ শুধু আমার সাথেই হয় কেন?
মায়েরও আজ মন ভালো নেই, কার কাছে গিয়ে কাঁদবো আমি? একটু থেকে যান না প্লিজ। কিন্তু মধু, মধুমিতা আর কিছু না বলে হঠাৎ সোহানকে শক্ত করে জড়িয়ে ধরে। কেন জানি এই মানুষের প্রতি এক প্রকার অন্ধবিশ্বাস জমে গেছে মধুমিতার মনে। সোহানের বুকে যেন মাথা রেখে তার সব দুঃখ শেষ। এইদিকে সোহান কি করবে বুঝছে না, না পারছে নিজেকে এই মেয়ের থেকে দূরে সরাতে, না পারছে পুরোপুরি নিজের করে নিতে। আর মধুমিতারও আজ কোনটা ভুল কোনটা সঠিক বোঝার অবস্থা নেই। মধুমিতা, এখন একটু ঘুমাও, ভালো লাগবে। যা বলার সকালে বলো। আমি এখন তোমার সাথে এভাবে থাকতে পারবো না। আমার সাথেই থাকেন। বাচ্চাদের মতো আবদার করো না প্লিজ, তোমার অবস্থা এখন ভালো না। একটা আবদার পূরণ করা যায় না বুঝি? না, যায় না। সোহান নিজেকে মধুমিতা থেকে ছাড়িয়ে চলে যেতে নেয়। কি যেন ভেবে আবার ফিরে এসে মধুমিতার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। এরপর নিজের রুমে চলে যায়। আর এক মুহূর্ত থাকা যাবে না এই মেয়ের সামনে। মধুমিতাও আস্তে করে খাটে শুয়ে পড়ে। মা আসবো? আয় মা, জিজ্ঞেস করার কি আছে? কিছু বলবি? সোহান আর মধুমিতার ব্যাপারে কিছু বলবো। জানি কি বলবি, আমি খেয়াল করেছি সব। ওরা আজকালকার ছেলে মেয়ে, যদি কিছু। সোহানের প্রতি আমার বিশ্বাস আছে, ও এমন কিছু করবে না। কিন্তু মা, কাল তোর মামা আসবে বুঝলি? এর মাঝে মামা আসলো কোথা থেকে? আসেনি, আসবে। কাল মধুমিতার সোহানের বিয়ে। কি এত তাড়াতাড়ি? আর ওদেরকেও তো বলা হয়নি। আমি জানি ওরা একে অপরকে পছন্দ করে। রহিমা মধুমিতাকে কালকেই মানিয়ে নিবে। আর সোহান তো পুরো পাগল, এখন বললে ও এখনই রাজি। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ? একবার এক সন্তানের ভালোবাসার পথে কাটা দিয়ে নিজের মতো জোর করে অন্যজনের সাথে ঘর বেঁধে দিয়েছিলাম। তার ফল যে খুব তেতো হয়েছে। আর কাউকে কষ্ট দিতে চাই না। মুক্তা দেখলো তার মায়ের চোখে পানি। ঠিকই তো, এসবের জন্য কিছুটা হলেও তার মা দায়ী। তার মা তার আর মীরাবের ব্যাপারটা জানতো, তবে সমবয়সী হয়ে ব্যাপারটা তিনি মানতে চাননি। জোর করে বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। তার শাস্তি হয়তো পুরো পরিবার পাচ্ছে। সেই ভুলটা হয়তো দ্বিতীয়বার করতে চান না মরিয়ম বেগম। সোহান আর মধুমিতার পর তোর আর মীরাবের ব্যাপারটাও সবাইকে জানিয়ে দিস। সবাই খুশি বই কি কষ্ট পাবে না। তা দেখা যাবে। মুক্তা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে রওনা হলো। ওইদিকে বাড়ির বাকিরা আগে থেকেই সোহান আর মধুমিতার বিয়ে দিতে চাওয়ার ব্যাপারটা জানে। কারো কোনো আপত্তি নেই, শুধু একজন দূর আকাশে তাকিয়ে চোখের জল ফেলছে। নিজের ভাগ্যের প্রতি দয়া হচ্ছে ঝুমুরের, তবে অভিযোগ নেই কোনো। হয়তো এটাই ভাগ্যে ছিল, সবটা এবার হাসি মুখে মেনে নেবে সে। পরের দিন সকালে মধুমিতা ঘুম থেকে উঠে দেখে বাড়িটার কাজ অন্যরকম লাগছে। কিছু পাড়া প্রতিবেশী আত্মীয়রাও এসেছে। মধুমিতাকে নিয়ে ওর মা রুমে আসে। সোহান আর মধুমিতার বিয়ের ব্যাপারে সবটা জানায় ওকে। আমার এই বিয়েতে আপত্তি নেই, কিন্তু মা জানোই তো গতবার কি হয়েছিল। নিজের পায়ে দাঁড়াতে চাই আমি। তাই তো সাদামাটা ভাবে বিয়েটা দিতে চাচ্ছি। আর বিয়ে উপলক্ষে ভাবছি অনাথ আশ্রমে বাচ্চাদের খাইয়ে দিব। আগে বল তো, সোহানকে তোর কেমন মনে হয়? একজন ব্যক্তিত্ববান পুরুষ, যার মনে হয়তো আমার প্রতি সমুদ্র সমান প্রেম আছে। তোর কি মনে হয় এমন ছেলে এমন কিছু করতে, যাতে তোর মত নেই? তুই নিশ্চিত থাক, সোহান রায়হানের মতো না। ওর নামটা না উঠালেও পারতে। জীবনে দুই ধরনের পুরুষ দেখলাম, এক রিয়াদ রায়হানের মতো, আরেক সোয়ান মিরাবদের মতো। রায়হানের অবস্থা ভালো নেই, পাপের সাজা পৃথিবীতেই পাচ্ছে। মানে? তোর মামির বোনের মেয়ের সাথে বিয়েটা হয়েছিল, কিন্তু মেয়ের নাকি চরিত্র ভালো না, অন্য কারোর বাচ্চা পেটে নিয়েছে। ওদের কথা বাদ, এই লাল শাড়িটা পরে আয় তো, একটু পর মুক্তা ওরা এসে সাজিয়ে দিয়ে যাবে তোকে। রহিমা চলে গেল। মধুমিতা শাড়িটা পরে তৈরি হয়ে নিল। এটা তো সত্যি নিজের অজান্তে সে সুহানকে ভালোবাসে। এমন প্রেমিক পুরুষকে না করাটা নিছক বোকামি। একটু পর মুক্তা ওরা এসে হালকা করে সাজিয়ে গেল মধুমিতাকে। ওইদিকে সুহানও একটা সাদা পাঞ্জাবি পরে তৈরি হয়েছে। ধার্মিক রীতিতে তাদের বিয়েটা সম্পন্ন হয়। এক হাত লম্বা ঘোমটা দিয়ে হেলান দিয়ে বসে আছে মধুমিতা। ওইদিকে মিরাব, সিনহা ওরা তো সোহানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেই, তবেই ছেড়ে চোখে। সোহান এর আগেও কতবার এই রুমে এসেছে, তবে এইবারেরটা স্পেশাল। রুমে এসে দেখে তার বউ ঘুমটা দিয়ে বসে আছে। কি করবে বুঝছে না বেচারা। কাছে গিয়ে দেখে মধুমিতা ঘুমিয়ে গিয়েছে। আজকের রাতেও ঘুমকে ছাড়লে না? মধুমিতা তখনও পুরো ঘুম দেয়নি। সোহানের আস্তে বলা কথাটা এসে নড়ে ওঠে। পাশে সোহানকে দেখে এক লাফে খাট থেকে নেমে পা ধরে সালাম করে নেয়। আরে আরে, পাগল হলে নাকি? কি করো? না মানে বড় আম্মু বলছিল করতে, তাই। এসব করতে হবে না। আর বড় আম্মু না, আজ থেকে আম্মুকে শুধু আম্মু বলেই ডাকবে। আর আমরা কি অপরিচিত নাকি যে বাংলা সিনেমার নায়িকার মতো এত বড় ঘোমটা দিয়ে রাখছো? এখন কি আমাকে বাংলা সিনেমার নায়কের মতো সোফায় ঘুমাতে হবে? মধুমিতা কি বলবে বুঝছে না। এই ছেলে সবসময় তাকে কথার জালে পেঁচিয়ে দেয়।
সোহান বুঝে মুচকি একটা হাসি দিয়ে মধুমিতাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দেয়। আকস্মিক এমন কিছু হওয়াতে ও স্ট্যাচু হয়ে গিয়েছে। এমনকি বাংলা সিনেমার মতো কথাই বলবো শুধু, নাকি হলিউড সিনেমার মতো কিছু করব? মধুমিতা লজ্জায় আর কিছু বলছে না। এই ছেলে এমন ঠোঁটকাটা কেন? কোনো কথা মুখে বাজে না। সোহান নেশা ভরা চোখে কতক্ষণ মধুমিতার দিকে তাকিয়ে থাকে। মধু, তোমার মাঝে হারানোর অনুমতি দিবা? মধুমিতা কিছু না বলে লাজুক মুখে চোখ বন্ধ করে আছে আর শক্ত করে সোহানের পেটটা ধরে আছে। সোহানও বুঝলো মধুমিতার না নেই। আর তারপর জেনে কি করবেন? আমি বাবা সিঙ্গেল, কাপলদের বাসর ঘরে উকি দিই না। আপনারাও যান। টাটা, বাই বাই, সমাপ্ত।